সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটিতে দেখবেন দিনাজপুর রাজবাড়ি। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি দিনাজপুর শহর দিকে। ইতিহাস ঐতিহ্যের জেলা দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন। এই জেলায় যত প্রাচীন নিদর্শন রয়েছে তার মধ্যে দিনাজপুর রাজবাড়ি অন্যতম। এখানে রাজধানী ঢাকা থেকে আসতে চাইলে রাজধানী ঢাকা থেকে সরাসরি বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। দিনাজপুর শহরে এসে নেমে সেখান থেকে রিক্সা যোগে অনায়াসেই এই সুন্দর প্রাসাদে আসা যায়। প্রিয় বন্ধুরা, দেখুন স্বস্তির বৃষ্টি, অর্থাৎ প্রচণ্ড গরমে বৃষ্টি হচ্ছে, প্রাণ শীতল হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এক পশরা বৃষ্টি শেষ হলো, এখন আবার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুপাশে দিনাজপুর শহরের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত দিনাজপুর রাজবাড়ির গেটে। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর গেটটি দেখতে পেয়ে। এই গেট দিয়ে এখন রাজবাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রথমে যাব, এখানে একটি মন্দির রয়েছে সেখানে, তারপরে পাশে রয়েছে সেই রাজপ্রাসাদ। দিনাজপুর রাজবাড়ি এক বিশাল ও ঐতিহ্যবাহী স্থাপনা, যেখানে একাধিক মন্দির রয়েছে। এই মন্দিরগুলো রাজবাড়ির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন সময়ে রাজা ও তাদের উত্তরাধিকারীরা বিভিন্ন সময়ে এই মন্দিরগুলো নির্মাণ করেছেন। যদিও রাজবাড়ির অনেক অংশই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত, কিছু মন্দির এখনও টিকে আছে। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই মন্দিরগুলো। এটা শ্রী শ্রী কালীজিউ মন্দির, কালিয়াজিউ মন্দির। এটি রাজবাড়ির সীমানার মধ্যেই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মন্দির। এটি ঠাকুর মহল এর অংশ হিসেবে পরিচিত। এখানে এখনও নিয়মিত পূজা অর্চনা হয় এবং দুর্গা পূজা বিশেষভাবে আয়োজন করা হয়। এই অংশটি রাজদেবোত্তর এস্টেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষিত। রাজা রামনাথের রাজত্বকালে 1722 থেকে 1760 সাল রাজবাড়িতে দুর্গাপূজা শুরু হয়। ধারণা করা হয় এটি দুর্গাপূজার জন্য নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যেখানে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। এছাড়াও রাজবাড়ির সীমানার বাইরে হলেও দিনাজপুরের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক মন্দির হল কান্তজিউ মন্দির বা কান্তনগর মন্দির। এই মন্দিরের নকশাগুলো দর্শনার্থীদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থাপনাগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান। এটি দিনাজপুর শহরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এই রাজবাড়িটি প্রায় 400 বছরের পুরনো এবং এটি 1608 সাল থেকে 1951 সাল পর্যন্ত বৃহৎ দিনাজপুর জেলার ঐশ্বর্যের প্রতীক ছিল। এখন ধীরে ধীরে এই মন্দির থেকে বের হয়ে রাজপ্রাসাদের দিকে যাব। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা দিনরাজ ঘোষের নাম প্রচলিত। তবে অনেকের মতে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ ছিলেন গৌরেশ্বর ও গণেশ্বর রায়ের 1414-1418 খ্রিস্টাব্দের অন্যতম রাজ কর্মচারী এবং উত্তর
রাষ্ট্রীয় শ্রেণীর কুলীন কায়স্থ। এখানকার স্থাপনা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন যাব মূল প্রাসাদে। এখানে একটি প্রাচীর রয়েছে, একটু উঁচু উঠছে। এখন এই প্রাচীরটা টেপকে নামলাম। আপনারা চাইলে এই রাস্তা দিয়েও আসতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে মূল প্রাসাদ। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন। তার পুত্র অকাল মৃত্যুবরণ করায় তার ভাগ্নে সুখদেব ঘোষ সম্পত্তির উত্তরাধিকার হন। এই রাজবংশ প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছে এবং মোট ১১ জন রাজা এই রাজবাড়ি থেকে শাসন কার্য পরিচালনা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা সুখদেব, প্রাণনাথ, রামনাথ, বৈদ্যনাথ, রাধানাথ, গোবিন্দনাথ, তারকানাথ, গিরিজানাথ এবং শেষ রাজা জগদীশনাথ। ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার সময় দিনাজপুর জমিদারি বাংলার তৃতীয় বৃহত্তম জমিদারি ছিল। ১৮৯৭ খ্রিস্টাব্দে রাজা গিরিজানাথের আমলে এক ভয়াবহ ভূমিকম্পে রাজবাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং পরবর্তী এর আধুনিকায়ন করা হয়। দিনাজপুর রাজবাড়ির স্থাপত্যে হিন্দু, মুঘল এবং আধুনিক ইউরোপীয় রীতির সংমিশ্রণ দেখা যায়। সৌন্দর্য রমণীয়তার চেয়ে এর বিশালতা ও বৈচিত্র্যই বেশি উল্লেখযোগ্য। এটি প্রায় ১৬ থেকে ২৭ একর জমির উপর বিস্তৃত ছিল। রাজবাড়িটি ৩টি প্রধান মহলে বিভক্ত ছিল। আয়না মহল। রাজা প্রাণনাথ ও রামনাথের আমলে নির্মিত এই মহলে মূল্যবান মার্বেল ও স্ফটিকের ব্যবহার দেখা যায়। এই ইটগুলো পাটা ইট নয়, চুনশুকরির গাঁথুনি আছে কিন্তু পাটা ইট নয়। সে থেকে অনুমান হয় যে মুঘল আমলের পরে এটা। এখানে দরবার গৃহ, জলসাগর, মিছিল ঘর, তোষাখানা, পাঠাগার প্রভৃতি গুরুত্বপূর্ণ কক্ষ ছিল। রানীমহল। এটি দুর্গ সদৃশ উঁচু ও প্রশস্ত প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। পুরাতন রানীমহলের কিছু অংশ ভেঙে নতুন করে আধুনিক দ্বিতল রানী ভবন নির্মিত হয়েছিল। ঠাকুরবাড়ি মহল। এটি ছিল রাজ পরিবারের উপাসনার স্থান। এছাড়াও রাজবাড়ির অভ্যন্তরে ফল বাগান, হীরা বাগান, সবজি বাগান, পিলখানা, দাতব্য চিকিৎসালয়, অতিথি ভবন, কর্মচারীদের আবাসিক এলাকা এবং কয়েকটি বিরাট দিঘি যেমন সুখসাগর ও চাপাতলার দিঘি। রাজবাড়িতে প্রবেশ করার জন্য ধর্মদেউরি, সিংহদেউরি, বেলতলি দেউরি, ঠাকুরবাড়ির দেউরি, হাতিশালার দেউরি, হীরাবাগ দেউরি ইত্যাদি অনেক প্রবেশদ্বার ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর এবং ১৯৫১ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন বাস্তবায়নের ফলে জমিদারি প্রথার উচ্ছেদ হয়। তখন থেকে রাজবাড়িটি পরিত্যক্ত হতে শুরু করে এবং বর্তমানে এটি একটি বিলুপ্ত জমিদারি কীর্তির ধ্বংসাবশেষ। রাজবাড়ির অধিকাংশ প্রাসাদ ও প্রকোষ্ঠ ভেঙে পড়েছে এবং বাকি অংশগুলোও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক নিদর্শনটি দ্রুত নিশ্চিহ্ন হওয়ার পথে। রাজবংশের ব্যবহৃত কিছু জিনিসপত্র ঢাকা জাদুঘর এবং দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত আছে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।